সুতপা দেবী তার 5 বৌমা মোহিনী, জেসমিন, নোরা, মিলি এবং এনাকে নিয়ে কৃষ্ণনগরপুর গ্রামে বসবাস করত। সুতপা দেবীর 5 বৌমা খুব ভালোভাবে সংসার সামলে নিত। সুতপা দেবীর 5 বৌমা আলাদা আলাদা ধর্মের ছিল। প্রথম এই নিয়ে সুতপা দেবী অনেক আপত্তি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুতপা দেবী তার 5 বৌমাকে মেনে নেয়। সুতপা দেবী তার 5 ছেলের খুশির কথা ভেবে তার 5 বৌমাকে মেনে নিয়েছিল। এখন তাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ চলছিল। একদিন মোহিনী সকাল সকাল উঠেই বাড়ির সমস্ত কাজ করে রান্নাঘরে যখন খাবার বানাতে যায়, তখন সে দেখে যে আটা প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখে মোহিনী মনে মনে বলে, হে ঈশ্বর, সামান্য এই কটা আটা পড়ে রয়েছে। এই কটা আটাতে মাত্র কয়েকটা রুটি হবে, আর এই কয়েকটা রুটি আমাদের এতজনের কিভাবে হবে? মোহিনী যখন এইসব ভাবছিল, তখন তার পিছনে তার 4 জা এসে দাঁড়ায়। মোহিনীকে চিন্তার মধ্যে দেখে মিলি বলে, কি ব্যাপার, কিছু কি প্রবলেম হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ মিলি, চিন্তা করব না তো আর কি করব। তুমি তো জানো আমাদের স্বামীরা সকলেই এক ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে এখন কাজের খুব সমস্যা হচ্ছে। ঠিক মতো পয়সাও দিচ্ছে না, তাই আমাদের খাবারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিদি, সবই তো বুঝতে পারছি, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। যতদিন না ফ্যাক্টরি থেকে টাকা দিচ্ছে, ততদিন এইভাবেই দিন কাটাতে হবে। তারা 5 বউয়ে যখন এইসব কথা বলছিল, তখন সেখানে তাদের শাশুড়ি মা সুতপা দেবী আসে, আর তাদের চিন্তার মধ্যে দেখে বলে, কি ব্যাপার আমার 5 বৌমা, কি কথা হচ্ছে? তোমাদের এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? আর তোমরা এখনো খাবার বানাওনি কেন? ওদের 5 জনের ফ্যাক্টরি যাবার সময় হয়ে গেল যে। মা, আপনি আমাদের একটুখানি সময় দিন, আমরা 5 জনই এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে তারা 5 জায়ে মিলে খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর তারা 5 ভাই একসঙ্গে খাবার খেতে বসে। সুতপা দেবীর 5 ছেলে খাবার খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়। তারপর তার 5 বৌমা যখন খাবার খেতে বসে, তখন তারা দেখে যে সামান্য একটুখানি খাবার পড়ে আছে। সেই দেখে সুতপা দেবী কাঁদতে কাঁদতে বলে, বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে সামান্য একটুখানি খাবারটাও ভালো করে খেতে দিতে পারি না। আজকে আমার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজ না হওয়ার কারণে এত সমস্যা হচ্ছে। মা, আপনি এরকম ভাবে কেন বলছেন? দেখুন, এতে আপনার কি দোষ? এই কম খাবারটাই আমরা সকলে মিলে একটু একটু করে খাবো। এই বলে তারা সকলে মিলে খাবার খায়। বেশ কিছুক্ষণ আকাশের অবস্থা একদমই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘ এবং তার সাথে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। সেই দেখে সুতপা দেবী বলে, বৌমারা দেখো, এখানে উপর থেকে জল পড়ছে, এখানে কিছু একটা দিয়ে দাও। হায় হায়, এখানে তো অনেক জল পড়ছে। এখন যদি এই জলের কারণে আমাদের বাড়িটা পুরো ভেসে যায়, তাহলে আমরা কোথায় যাব? ওহো এনা, তুমি এইরকম কেন বলছো? দেখো, যদি কিছু বলারই থাকে তাহলে ভালো কথা বলো। ও মাই গড, এখানে এরকম ভাবে জল পড়তে থাকলে তো আমরা আর মেঝেতে শুতে পারবো না। বাড়িতে একটাই মাত্র খাট রয়েছে, আর সেখানে তো মাস হয়। আমাদের 5 জনকে তো মেঝেতেই শুতে হয়। হ্যাঁ বৌমা, তোমরা ঠিকই বলেছ। এটাই দেখা বাকি ছিল, এখন এটাও দেখতে হচ্ছে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমাদের জীবনে এইরকম কঠিন পরিস্থিতি আসবে। আমার 5 ছেলেও তাদের কাজ নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছে, আর এখন আবার এই বাড়িটাতেও থাকা অসম্ভব হয়ে পড়ছে। মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা এখন কি করব? বাইরে এত বৃষ্টি পড়ছে। মা, কিছু একটা দিয়ে যেখান থেকে জল পড়ছে সেখানটা চাপা দিতে হবে, আর তা না হলে একটা বড় পেপার দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। শোনো, বড় বাক্সের ভিতরে একটা বড় পেপার আছে। ওই পেপারটা আমরা যদি এই বাড়ির উপরে 4টে বাঁশ দিয়ে বেঁধে দিই, তাহলে আর বাড়ির মধ্যে জল পড়বে না। এই বলে সুতপা দেবী আর তার 5 বৌমা মিলে অনেক কষ্ট করে তাদের বাড়িটাতে বড় তাম্বু খাটিয়ে নেয়। তখন তাদের বাড়ির ভিতরেও জল পড়া বন্ধ হয়ে যায়। এই দেখে সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, ব্যাস, এবার তো একটু হলেও শান্তি পাওয়া যাবে, আর আমাদের বাড়ির মধ্যে জল ঢুকতে পারবে না। এখন তো বর্ষাকাল, এখন তো রোজেরই ঝড় বৃষ্টি হতে থাকবে। হ্যাঁ মা, আমরা খুব ভালোভাবে পেপারটাকে বেঁধে দিয়েছি, আর বাড়ির ভিতরে জল পড়বে না।
মা এবার তাহলে বাড়ির ভিতরে চলুন, আমি সকলের জন্য চা বানাচ্ছি। আচ্ছা বৌমা, ঠিক আছে চলো। এই বলে মিলি সবার জন্য চা বানায়। এই রকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুতপা দেবীর ছেলে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসি। সেদিন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। বৃষ্টির সাথে সাথেই অনেক জোরে জোরে হাওয়াও চলছিল, যার কারণে তাদের বড় পেপার উড়ে চলে গিয়েছিল। তারা যখন রাত্রিবেলায় সকলে একসঙ্গে ঘুমাচ্ছিল, তাদের গায়ের উপর আবারও টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তখনই মোহিনী তার স্বামী মোহনকে বলে, সকলে উঠে পড়ো একবার, এখানে তো জল পড়ছে, এখানে শোয়া যাবে না, আমাদেরকে অন্য জায়গায় বিছান করতে হবে। তাড়াতাড়ি ওঠো, না হলে সবকিছু ভিজে যাবে। উফ বাবারে, শান্তি করে রাত্রিবেলা ঘুমোতেও পারছি না। এটা কেমন দিন দেখতে হচ্ছে কি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজের চিন্তা রয়েছে, আর এখন রাত্রিবেলা বৃষ্টির কারণে ঘুম হচ্ছে না। দিনের বেলা শান্তি আর না রাত্রিবেলা। এই বৃষ্টির কারণে আমাদের পুরো বাড়িটানে ডুবে যায়। দাদা দয়া করে এরকম বলবেন না, একমাত্র এই বাড়িটাই আছে আমাদের কাছে। যদি এই বাড়িটা বৃষ্টির জলে ডুবে যায় তাহলে আমরা কোথায় যাব, আর মা কোথায় যাবে? হায় হায় ওপরওয়ালা, এখানেও জল পড়ছে, এবার এখানে কি দেব? মা কি আবার দেবেন, যাই হোক একটা বসিয়ে দিন, সারা রাত পেঁচার মতো জেগে জেগেই কাটাতে হবে। হে ঈশ্বর, আমাদের ফ্যাক্টরির মালিক যেন আমাদের তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দেয়, তাহলে আমরা এই পয়সা নিয়ে আমাদের বাড়িটা ঠিক করে নিতে পারবো। বাড়িটা ঠিক হয়ে গেলে তাহলে আর আমাদের এই দিন দেখতে হবে না। এই রকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা 5 ভাই না খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়, কারণ বাড়িতে খাবার মতো আর কিছুই ছিল না। সেই কারণে তারা 5 ভাই ফ্যাক্টরিতে গিয়ে মালিকের কাছে পয়সা চায়। তখন মালিক তাদেরকে বলে, দেখো, তোমাদের যা টাকা হয়েছে তার থেকে কম নিতে হবে, কারণ আমি আর বেশি দিতে পারবো না। এই ফ্যাক্টরিটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকজনকে টাকা দিতে হবে, আর এই বৃষ্টির কারণে আমার কাছে বেশি টাকাও নেই। আমার পরিবারকে আমি ঠিক মতন খাওয়াতে পারছি না। কিন্তু মালিক, আমাদের তো এখানে 1 মাসের মাইনে বাকি পড়ে যাচ্ছে, আর আপনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আমাদের বাড়িতে তো ঠিক মতন বসার জায়গাই নেই, বাড়িটা ঠিক করতে হবে। আর আপনি যদি কটা টাকা দেন তাহলে আমরা কি করে বাড়িটা ঠিক করব? বাড়িটা যদি ঠিক না করি তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িটা তো পুরো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। দেখো, আমি যতটুকু পারছি তোমাদের সাহায্য করছি, এর থেকে বেশি আমার কাছে দেবার মতন কিছুই নেই। এবার তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, আরো জোরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। মালিকের কথা মতো তারা ওই পয়সা নিয়ে কিছু খাবার কেনাকাটা করে বাড়ি যায়। বাড়ি গিয়ে তারা 5 ভাই মিলে তাদের বাড়িটা ঠিক করতে থাকে। যেখান দিয়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়ছিল, সেই জায়গাগুলোকে ভালো করে চাপা দিতে থাকে। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, যার কারণে গ্রামের সকলের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল। তখন সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, বৌমারা, এখন আমরা কি করব? কোথায় যাব? বাড়ির ভিতরে তো পুরো জল ঢুকে পড়েছে, এইরকম ভাবে তো মেঝেতে শোয়া যাবে না। মা, আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে, এইরকম ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। আর আপনার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজটাও নেই, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখো, এত জলের কারণে সকলের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আর বাজারে সবজি বিক্রি করতে পারবে না। তখন যদি আমরা বাজারে মাছ বিক্রি করি তাহলে আমাদের অনেক ভালো লাভ হবে। হ্যাঁ জেসমিন, তুমি একদম ঠিক বলেছো। যা পয়সা বেঁচে আছে ওটা দিয়ে আমরা শহর থেকে কিছু মাছ কিনে আনবো, আর সামনের ওই পুকুরে ফেলবো। যখন জল কমে যাবে, বৃষ্টি পড়বে না, তখন ওই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করব। এই ভেবে তারা সকলেই খুব খুশি হয়ে যায়। মোহন যা পয়সা বেঁচেছিল ওই পয়সা দিয়েই কিছু মাছ কিনে আনে এবং সামনের পুকুরে ফেলে দেয়। আস্তে আস্তে বৃষ্টির জলও কমতে থাকে। তখন তারা 5 বৌমা মিলে ওই মাছগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এবং অনেকজনই তাদের কাছ থেকে মাছ নিয়ে যায়। এই রকম ভাবেই তাদের মাছের ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। বৈশাখী তার মা শ্রীলেখা দেবীর সঙ্গে বসন্তপুর গ্রামে বসবাস করত। বৈশাখীর বাবা ছিল না। বৈশাখীর জন্ম নেবার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায়।
সেই কারণেই তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে বৈশাখীর মায়ের সংসারের ঘানি টানার জন্য কাজে বেরোতে হয়। বৈশাখীর মা শ্রীলেখা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। বৈশাখী দেবীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক প্রতিবেশীর বাড়িতে শ্রীলেখা দেবী কাজ করত। তারা বেশ ধনী ছিল। তাদের বাড়িতেও বৈশাখীর মতো একটা ছোট্ট মেয়ে আছে, যাকে বৈশাখীর মা রোজের স্কুল যাবার জন্য রেডি করে দিত। তাদের বাড়িতে বৈশাখীর মা সমস্ত কিছু কাজ করত। শ্রীলেখা দেবীর কাজ দেখে তারা সকলেই খুব খুশি হতো। এমনই একদিন বৈশাখীর মা যখন কাজে যাবে বলে বার হচ্ছিল, তখন তার ছোট্ট মেয়ে বৈশাখী বলে, মা তুমি তো কাজে চলে যাচ্ছ, আর এদিকে আমিও বাড়িতে একা হয়ে যাচ্ছি। মা আমিও স্কুলে পড়াশোনা করতে চাই। সবাই কি সুন্দর স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, স্কুল ড্রেস পরে। আমিও ওদের মতো স্কুলে যেতে চাই। হ্যাঁ রে মা, আমি জানি তোর স্কুলে যাবার ইচ্ছে করে, কিন্তু কি করব বল, স্কুলে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে, আর আমাদের কাছে তো অত টাকা নেই। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমার কাছে যখন পয়সা জমে যাবে তখন আমি তোকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি পয়সা জমাবে, যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি পয়সা জমাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাবি না, ঠিক আছে? এই বলে শ্রীলেখা দেবী কাজে বেরিয়ে যায়। সেখানে গিয়ে শ্রীলেখা দেবী বাড়ির মালকিন ও তার হাজবেন্ড এবং তাদের ছোট্ট মেয়ের জন্য টিফিন বানিয়ে দিতে থাকে। শ্রীলেখা দেবী যখন রান্নাঘরে এইসব কাজ করছিল, তখন বাড়ির মালকিন সীতা ম্যাডাম তাকে বলে, শ্রীলেখা দি তুমি একটু তাড়াতাড়ি পিউকে রেডি করে দাও, ওর লেট হয়ে যাচ্ছে, ওকে স্কুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি পিউকে রেডি করে দিচ্ছি। এই বলে শ্রীলেখা দেবী পিউকে স্কুল ড্রেস পরিয়ে, চুল আঁচড়ে এবং গলায় আই কার্ড পরিয়ে দেয়। শ্রীলেখা দেবী যখন পিউকে রেডি করে দিচ্ছিল, তখন তার চোখে জল ছলছল করছিল। সেই দেখে সীতা ম্যাডাম বলে, কি ব্যাপার শ্রীলেখা দি, তোমার চোখে জল কেন? তোমার কি কারোর কথা মনে পড়ছে? না না ম্যাডাম, ও কিছু নয়, এমনি চোখ থেকে জল বার হয়ে গেল। না না, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, পিউকে আমি রোজ স্কুলে যাবার জন্য রেডি করে দিই। যদি একদিন আমি আমার মেয়েটাকে এইরকম ভাবে রেডি করে স্কুলে পাঠাতে পারতাম, তাহলে আজ আমার চোখে জল আসতো না। আমার মেয়েটার খুব ইচ্ছে ওই স্কুলে পড়াশোনা করবে, সবার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে, কিন্তু আমি ওর ইচ্ছে কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না, কারণ স্কুলে ভর্তি করার মতো আমার কাছে টাকা নেই। শ্রীলেখা দেবীর কথা শুনে সীতা ম্যাডামের চোখে জল চলে আসে। শ্রীলেখা দি তুমি চিন্তা করো না, সামান্য এই কথাটা তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতে যাবে। আজকের পর থেকে তুমি তোমার মেয়েকেও এরকম ভাবে রেডি করে দিতে পারবে। সীতা ম্যাডামের মুখে এই কথা শুনে শ্রীলেখা দেবী খুব খুশি হয়ে যায় এবং তখন সে সীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায়। পিউ তার মায়ের মুখে এই কথা শুনে একদমই খুশি ছিল না। সে মনে মনে ভাবে, কি আমার মা এই ভিখারি কাজের লোকের মেয়েকে স্কুলে ভর্তি করবে, আবার কিনা আমার স্কুলে, আমার ক্লাসে? না, এটা আমি কোনোদিনও হতে দেব না। একবার স্কুলে যাক, তারপর আমি মজা বোঝাবো। পিউ এইরকম ভেবে স্কুলে চলে যায়। সেদিন সীতা ম্যাডাম শ্রীলেখা দেবী এবং বৈশাখীকে নিয়ে রামনগরপুর হাই স্কুলে যায়। তখন বৈশাখীকে অনেক কিছু প্রশ্ন এবং যা যা জানে সবকিছু জিজ্ঞাসা করে। তখন বৈশাখী খুব ভালো করে সবকিছুর উত্তর দিয়ে দেয়, কারণ বৈশাখীর মা কাজের মাইনে পেলে বৈশাখীর জন্য নতুন নতুন বই কিনে নিয়ে যেত। সেই কারণে আজ বৈশাখী খুব ভালোভাবে সবকিছু বলতে পেরেছিল। তাই তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেয় যে বৈশাখীকে পিউর ক্লাসে মানে ক্লাস 4-এ ভর্তি করে নেবে। সীতা ম্যাডাম বৈশাখীকে স্কুলে ভর্তি করে দেবার পর বৈশাখীকে এবং তার মাকে তার নিজের বড় গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরের দিন শ্রীলেখা দেবী বৈশাখীকে স্কুলে যাবার জন্য রেডি করে দেয়। তখন বৈশাখী তার মাকে বলে, জানো তো মা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি একদিন স্কুলে যাব। মা, সীতা ম্যাডাম খুব ভালো, বলো, উনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন।
হ্যাঁ রে মা, সীতা ম্যাডাম খুব ভালো, আর ওনার মেয়ে পিও খুব ভালো। শোন, তুই ওর সাথে খুব ভালো ব্যবহার করবি, ওর সঙ্গে যেন ঝগড়া করতে যাসনি, তাহলে ম্যাডাম কিন্তু খুব রেগে যাবে। আর হ্যাঁ, নতুন স্কুলে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি, আমার মুখ উজ্জ্বল করবি। চল, তুই আমার সঙ্গে সীতা ম্যাডামদের বাড়িতে চল, ওখান থেকে পিউর সঙ্গে ম্যাডামের বড় গাড়ি করে স্কুলে চলে যাবি। এই বলে শ্রীলেখা দেবী তার মেয়েকে নিয়ে সীতা ম্যাডামদের বাড়িতে চলে আসে। স্কুলে যাবার সময় পিউ বড় গাড়িতে উঠে বসে পড়ে। বৈশাখী যখনই উঠতে যাবে তখনই পিউ তাকে বলে, এই তুই আমাদের গাড়িতে উঠছিস কেন? আমার মা তোকে স্কুলে ভর্তি করেছে, সেটাই অনেক, জানিস তো। এমনি হয়নি আবার গাড়ি করে স্কুলে যাবে, চুপ করে হেঁটে আয়। পিউ বাবু, তোমার সঙ্গে বৈশাখীকে স্কুলে নিয়ে যাও। আর হ্যাঁ, বৈশাখী খুব ভালো মেয়ে, ওর সঙ্গে একদম কোনো খারাপ ব্যবহার করবে না, সব সময় বন্ধুর মতো থাকবে। এই বলে সীতা ম্যাডাম পিউ এবং বৈশাখীকে গাড়ি করে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে গিয়ে বৈশাখী পিউর পিছু পিছু পিউর ক্লাসে গিয়ে বসে। পিউ ক্লাসে সবার সামনে বৈশাখীকে অপমান করতে থাকে। জানিস তোরা সবাই, এই মেয়েটার মা আমাদের বাড়িতে কাজ করে, আর এই মেয়েটাকে আমার মায়ের স্কুলে ভর্তি করেছে। এদের কাছে তো এত টাকাই নেই স্কুলে ভর্তি হওয়ার, আর তাও দেখ স্কুলে পড়াশোনা করতে এসেছে। পিউর মুখে এই কথা শুনে পিউর বান্ধবী রিম্পা বলে, এ মা, কি বলছিস রে? এই মেয়েটা তাহলে তোদের বাড়ির কাজের লোকের মেয়ে, আর কাজের লোকের বাড়ির মেয়ের পাশে বসে আমাদের ক্লাস করতে হবে? এই না না না, আমি এর পাশে বসে ক্লাস করতে পারবো না, আমি অন্য বেঞ্চে বসবো। এই রিম্পা, তুই কেন অন্য বেঞ্চে বসবি? এই বৈশাখীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে পাঠিয়ে দে, তাহলে আমরা সবাই ফার্স্টে বসবো। পিউর কথা মতো বৈশাখীকে বেঞ্চে থেকে তুলে সবার লাস্টের বেঞ্চে পাঠিয়ে দেয়। তখন সবাই বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক সেই সময় ক্লাসে প্রীতি ম্যাডাম আসে। প্রীতি ম্যাডাম বৈশাখীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৈশাখী, তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন? এখানে আমার সামনে এসো, সামনের বেঞ্চে বসো। বৈশাখী, তুমি তো খুব ভালো পড়াশোনা করো, তাহলে তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো? আজ থেকে তুমি সবসময় এই ফার্স্ট বেঞ্চে বসবে। প্রীতি ম্যাডামের কথা মতো বৈশাখী লাস্ট বেঞ্চে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসে। ম্যাডাম বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে দেখে পিউ আরো রেগে যায়। তখন সে পিছন থেকে বৈশাখীর চুলের মুড়িটা ধরে টানতে থাকে। ম্যাডাম তখন কোশ্চেন লেখাচ্ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। বৈশাখীও ম্যাডামকে কিছুই বলতে পারছিল না, কারণ তার মা তাকে বলেছিল যে পিউর সঙ্গে ভালো ব্যবহার করতে, তাই সে চুপ করেছিল। এইরকম ভাবে প্রত্যেক দিনই বৈশাখীর উপর পিহু অত্যাচার করত। ক্লাস থেকে সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিত। এইরকম ভাবে বৈশাখী অপমান সহ্য করে যাচ্ছিল। একদিন বৈশাখী ফার্স্ট বেঞ্চে বসেছিল। বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসতে দেবে না বলে পিহু তাকে ভয় দেখাচ্ছিল। এই বৈশাখী, তুই এই ফার্স্ট বেঞ্চে থেকে উঠবি, নাকি আমি তোর চোখে পেনটা গিতে দেব? কিন্তু ম্যাডাম তো আমাকে রোজ ফার্স্ট বেঞ্চে বসতে বলেছে। না, আমি এখান থেকে উঠে যেতে পারবো না। আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে ম্যাডাম আমাকে রাগ করবে। পিউর আগেতে তার ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং তার চুলের মুঠি ধরে মারতে থাকে। পিউর হাতে পেন থাকার কারণে হাতাহাতি করতে গিয়ে বৈশাখীর চোখে পেন গিতে যায়। তখন বৈশাখীর চোখ থেকে রক্ত বার হতে থাকে। তখন পিউ তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তখন সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে ম্যাডামদের ডেকে আনে। তখনই ম্যাডামরা বৈশাখীকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ক্লাসে এসে পিউকে জিজ্ঞাসা করে, পিউ, বৈশাখীর এইরকম অবস্থা কি করে হলো? কে করলো? তুমি কি দেখেছো? না না ম্যাডাম, আমি তো কিছুই দেখিনি। আমি তো বাইরে ছিলাম, এই মাত্র ক্লাসে ঢুকলাম আর বৈশাখীর ওই রকম অবস্থা দেখলাম। এই শুনে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। সব টিচাররা হসপিটালে গিয়ে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে বৈশাখীর মা শ্রীলেখা দেবীকেও খবর দিয়ে দেয়। সবাই এসে যাবার পর ডাক্তারবাবু বলে, দেখুন, অপারেশন করতে হবে, হয়তো বৈশাখী চোখে দেখতে নাও পেতে পারে, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়।
কয়েক ঘন্টা পর সব শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে চলে আসে। ডাক্তার বাবুর মুখে এই কথা শুনে বৈশাখীর মা কান্নায় ভেঙে পড়ে। তখন সে হসপিটালে গেটের সামনে বসে খুব কান্নাকাটি করতে থাকে। এইরকম ভাবে প্রায় 1 মাস কেটে যায়। বৈশাখী প্রায় সুস্থই হয়ে গেছিল, কিন্তু অপারেশন হবার পরেও সে চোখে দেখতে পারছিল না, সে অন্ধ হয়ে গিয়েছিল। বৈশাখী হসপিটাল থেকে বাড়ি ফিরে সে তার মাকে বলে, মা তুমি একবার আমাকে স্কুলে নিয়ে চলো, আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই, ওনারা আমার অপারেশন করালেন, তাই আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই। বৈশাখীর কথা মতো বৈশাখীর মা বৈশাখীকে নিয়ে স্কুলে যায়। তখন সকল শিক্ষক শিক্ষিকারা আর স্টুডেন্টরা সব এক জায়গায় হয়। সকলের সামনে বৈশাখী বলে, ছোটবেলা থেকে আমার স্কুলের পড়ার খুব ইচ্ছে ছিল, তাই আমি সব সময় মাকে বলতাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে। আজ এতদিন পরে আমার মা যখন আমাকে স্কুলে ভর্তি করালো, কিন্তু আমার আর স্কুলে পড়া হলো না। এই অন্ধ চোখ নিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না। পিউ, আমি আর স্কুলে আসবো না। এবার তোরা ভালো করে শান্তিতে ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করিস। পিউ তখন কাঁদতে কাঁদতে বলে, বৈশাখী তুই আমাকে ক্ষমা করে দিস, সত্যি আমি বুঝতে পারিনি তোর এইরকম অবস্থা হয়ে যাবে। আমি রোজ তোর ওপর অনেক অত্যাচার করেছি, আমি তোকে পড়াশোনাই করতে দিইনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। তুই চোখে দেখতে পাস না তা কি হয়েছে, আজ থেকে তুই আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবি, আমি যা পড়বো তোকেও আমি সেটা শিখিয়ে দেব। এইরকম ভাবে তুইও পড়াশোনা করতে পারবি আর আমিও পড়াশোনা করতে পারবো। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বান্ধবী নয় বোনের মতো থাকবো, আর আমিও তোর সঙ্গে স্কুলে আসবো। তখন বৈশাখীর কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকার চোখে জল চলে আসে এবং তখন তারা সকলেই বৈশাখীকে আবার স্কুলে আসার কথা বলে। এইরকম ভাবেই অন্ধ স্কুল ছাত্রীর জীবন কাটতে থাকে।